আমার দৃষ্টিভঙ্গিটা ছিল যে ছেলে মেয়ে সবাই নির্বিশেষে কিন্তু এই আন্দোলনে নেমে এসেছে। তো এই আন্দোলনের মধ্যে আবার নতুন করে নারী প্ল্যাটফর্ম করাটাকে আমি সাপোর্ট করিনি। তবে গত কিছুদিন আগে যখন পুনরায় আরেকজন মানে কলি আপু আমার সাথে ডিসকাস করেন যে এরকম একটা প্রোগ্রাম করার চিন্তা হচ্ছে, তখন আমি খুব সায় দিই এবং আমার পরিচিত যত মেয়েরা ছিল তাদের সবারই আমি নম্বর দিই। কারণ আমি খেয়াল করছিলাম যে এবং আজকে আন্দোলনের 3 মাস 3.5 মাস পরে এসে মোটামুটি খুবই সবার কাছে পরিষ্কার যে এখানে নারীদেরকে একদমই সাইড করে ফেলা, নারীদেরকে একদমই কর্নার করে ফেলার একটা চেষ্টা, মানে সফল চেষ্টা আসলে এখানে হয়েছে আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে। বিশেষ করে যারা এখন নানানভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার হয়ে উঠতে চান, তাদের পক্ষ থেকে দেখা যায় যে মেয়েদেরকে নানানভাবে কর্নার করে ফেলার একটা চর্চা জেলা পর্যায়ে একদম উপজেলা পর্যায়ে পরিণত হয়। তো আমি যেহেতু আমাকে আমার এখানে জার্নিটা উল্লেখ করার জন্য বলা হয়েছে যে প্রথম আন্দোলন যখন আমরা তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা আমাদের সবসময়ই কিন্তু দেখা যাচ্ছে মিডিয়া ফেস করা এত বেশি আমাদের কখনো সমস্যা হয়নি। আমরা যারা নারীরা ছিলাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 হলের যে মেয়েরা ছিলাম, আমাদের দেখা যেত যে মেয়েদের হল থেকে আমরা মিছিল নিয়ে আসতাম এবং শাহবাগে আমরা সবাই জড়ো হতাম এবং এটা এক ধরনের উৎসবের মতো ছিল। আমাদের কাছে কখনোই মনে হয়নি যে আমি নারী আরেকজন পুরুষ এই ফর্মে আমরা আন্দোলনে আসছি, এটা কিছুই না। আমরা সবাই যার যার জায়গা থেকে যার যার অধিকারের জন্য এই অভ্যুত্থানটা সে আসলে যুক্ত হয়েছিলাম। এবং যখন ইন্টারনেট শাটডাউন দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের যারা বিভিন্ন ছেলেরা ছিল, ছেলেদের কিন্তু মোবাইল ট্র্যাক হচ্ছিল, তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, হুমকি ধামকি নানান সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। তখন আমি কিন্তু আমার ফোনটা পুরোটা টাইম ওপেন রাখি এবং আমার চিন্তাটা ছিল যেহেতু আমি মেয়ে, আমাকে হয়তো ডিবি তুলে নিয়ে যাওয়া বা ডিজিএফআই নিয়ে যাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম। তাই আমি আমার ফোনটা পুরোটা টাইম ওপেন রাখি এবং বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি। আমি সাংবাদিকদের সাথে নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করি, বিবৃতি দেয়া, একজনের খবর আরেকজনের কাছে পৌঁছানো এবং সর্বোচ্চ রিস্ক নিয়ে পুরো ইন্টারনেট শাটডাউন চলাকালীন সময়ে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করে যাচ্ছিলাম। এবং সেটা মাঠ পর্যায়ে যখন 4 আগস্ট যেদিন প্রথম অসহযোগ আন্দোলন ঘোষণা হয়, সেদিন সকাল 10:30 বাজে আমি শাহবাগে পৌঁছাই। সারা ঢাকা শহরে তখন প্রত্যেকটা শাটার বন্ধ, ছাত্ররা বিভিন্ন মোড়ে ছাত্র জনতা হচ্ছে একত্রিত হয়েছে, লাঠি নিয়ে হচ্ছে স্লোগান দিচ্ছে। আমি আর আমার ভাই আমাকে নামিয়ে দিয়ে যায় শাহবাগে। সকাল তখন 10:30 বাজে। ওই সময় শাহবাগে কোনো ধরনের সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল না। আমি একা ওই সময় এসে দেখি যে না, কাউকে থাকা দরকার। সেই জায়গা থেকে আমি শাহবাগে আসি এবং শাহবাগের অবস্থা খুবই খারাপ ছিল। তখন কাটাবন মোড়ে গোলাগুলি হচ্ছিল, তার একটু পরেই বাংলা মোটর মোড়ে গোলাগুলি শুরু হয়, পরিবাগ মোড়ে গোলাগুলি শুরু হয় এবং প্রেস ক্লাবের সামনে হচ্ছে তখন গোলাগুলি হচ্ছিল 4 আগস্ট দুপুর 12টার দিকে। এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে সর্বোচ্চ সাহস নিয়ে ওই শাহবাগ মোড়ের মধ্যে থাকা, অন্তত যতটুকু এখানে গাইডেন্স দেওয়া যায়, যতক্ষণ না সবাই আসছে ততক্ষণ পর্যন্ত অন্তত এখানে যাতে একটা শৃঙ্খলা তৈরি করা যায় সেই চেষ্টাটা আমি করে যাচ্ছিলাম। তো এইটা ছিল আমার এই পরবর্তীতে 5 আগস্ট পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, আমার ভাই আমাকে অসম্ভব সাপোর্ট দিয়েছিল, সে নিজেও আন্দোলনে ছিল, আমার আব্বা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার চাচা আমাকে অনেক সাপোর্ট দিয়েছিল, এখনো পর্যন্ত তারা আমাকে প্রচুর মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে হুট করে আমি খেয়াল করি যে আমি সিনারিও থেকে কমপ্লিটলি নাই। মানে মানে এটা আমি তখন কালেকটিভ এক্সপিরিয়েন্স আকারে ভাবিনি, আমি নিজের খুব ব্যক্তিগত এক্সপিরিয়েন্সই খেয়াল করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছি। দেখা যায় ক্যামেরা কিছু ছেলে থাকে, ওই ছেলেদেরকে ফোকাস করে এবং তারা হচ্ছে আন্দোলনের মহানায়ক। এরপর আমি ভাবছি আচ্ছা তাহলে মনে হয় সবাইরই তো আসলে অবদান ছিল, এখন ওনাদের অবদান হয়তো একটু বেশি ছিল, সেই জায়গা থেকে ওনারা হচ্ছে মহানায়ক। তো আমি আর এগুলো নিয়ে খুব বেশি ঘাটাই নাই, কিন্তু যত দিন যেতে থাকে তত বেশি খেয়াল করতে থাকি এবং আমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়া শুরু করি। সমস্যাটা হচ্ছে যে এই আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা আমার কাছে তেমন একটা সমস্যাজনক ছিল না। আমার কাছে সমস্যাজনক ছিল যে আমি একটা সিরিয়াস আইডেন্টিটি ক্রাইসিসে পড়া শুরু করি, যে আমি যে এতটা রিস্ক নিয়ে এই আন্দোলনের মধ্যে ছিলাম
এটা কি কম ছিল, মানে এটা কি এনাফ ছিল না? এবং আমি আমার বাসায় গিয়ে আমার ভাইকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আমি যা করেছি এটা কি মনে হয় এনাফ ছিল না, আরও একটু বেশি করতে হইতো। বা আমার কাছের বন্ধু বান্ধবদের গিয়ে হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা আমি মনে হয় যথেষ্ট ছিলাম না। তো তারপর সাংবাদিক তিথি আপু, মানে সুচিস্মিতা তিথি আপু, ওনাকে আমি একদিন জিজ্ঞেস করি কথায় কথায় যে আপু আমি কি মানে, আপুর সাথে আমার আবার ইন্টারনেট শাটডাউনের সময় খুব ভালো যোগাযোগ ছিল। তো আমি তিথি আপুকে জিজ্ঞেস করি যে আপু আমি মনে হয় যথেষ্ট করি নাই, মানে কি আসলে করতে পারি নাই। তখন আপু বলে যে না তুমি অনেক করছো, তোমার জায়গা থেকে সর্বোচ্চটা করছো। তো এই যে, এবং আমি ভেবেছি এটা মনে হয় আমার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, হয়তো হইতে পারে যে আমি হয়তো তেমন একটা কিছু করি নাই, হয়তো আমি কিছুই করি নাই, হইতে পারে না। কিন্তু যখন আমি আন্দোলনে বিভিন্ন জায়গায় নারীদের সাথে কথা বলা শুরু করি, এখানে সাবিনা আপু ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তারপর আরও অনেক বেগম তারপর কৃষি বিশ্ববিদ্যালয় বলি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি চট্টগ্রামে সুমাইয়া শিকদার নামে একটা মেয়ে ছিল, মানে অনেক মেয়ে ছিল যাদের সাথে আমার আন্দোলনের সময় পরিচয় ছিল। এবং তাদের সাথে যখন আমি কথা বলা শুরু করি আন্দোলনের 1 সপ্তাহ 10 দিন পরে, আমি আস্তে আস্তে খেয়াল করি যে এই প্রত্যেকটা মেয়ের এক্সপিরিয়েন্স কিন্তু আমার মতো একই রকম। সবাই মনে করে যে তারা আসলে এখানে হয়তো যথেষ্ট ছিল না, তারা সবাই লেফট আউট। এই এবং আপু ছিল, আরও অনেক মেয়ে ছিল, সুমাইয়া নামে আরেকটা মেয়ে ছিল চট্টগ্রামে। ওদের সাথে যখন আমি কথা বলেছি তাদের সবারই একই এক্সপিরিয়েন্স যে আমাকে আপনার তো মেয়ে হিসেবে আলাদা করে কিছু কনসিডার করার দরকার নেই, কিন্তু আমি তো মানুষ হিসেবে তো অন্তত সম্মানটা পাইতে পারি। এবং একজন মেয়ের একটা আন্দোলন, একটা অভ্যুত্থানের সময় মেয়েরা যে কতটা ট্রিক্স করে, পরিবারের সাথে কত ধরনের ট্রিক্স করে তারা বাসা থেকে বের হতো, মায়ের হাত পা ধরে, বাসায় মিথ্যা কথা বলে, বাসায় কোচিংয়ে যাচ্ছে বলে তারা আন্দোলনে চলে যেত। এরকম অনেক ঘটনা ছিল যে মেয়েরা কি পরিমাণ রিস্ক নিয়ে পরিবারের সাথে ফাইট করে তার সকল সোশ্যাল বাউন্ডারিজগুলো ভেঙে মেয়েরা কিন্তু আন্দোলনে এসেছিল। এবং আন্দোলন যখনই অভ্যুত্থান শেষ হয়েছে বেশিরভাগ মেয়েরই দেখা গেছে যখন অনলাইন লেভেলে তীব্র হ্যারাসমেন্ট শুরু হয়েছে মেয়েদের প্রতি, একদম ইন্ডিভিজুয়ালি টার্গেট করে করে, যারা ওমেন লিডারশিপ বা আন্দোলনের নারী মুখ যারা ছিল তাদের প্রত্যেককে টার্গেট করে হ্যারাসমেন্ট শুরু হয়েছে। এবং আমি কিন্তু তখন যারা বর্তমানে সরকার লেভেলে আছে তাদের অনেককেই বলেছিলাম, বা ইভেন নারীদের অনেককেও বলি যে এই বিষয়গুলোর তো ব্যবস্থা নেওয়া উচিত। এই যে হ্যারাসমেন্ট হচ্ছে এটা নিয়ে গভর্নমেন্টের তো অন্তত আছে একটা পিটিশন করা, বা ফেসবুকের কাছে অন্তত একটা অ্যাপ্লিকেশন করা যে এভাবে এরকম রুট লেভেলে গিয়ে আন্দোলনের নারীরা এভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। বাট সবার মধ্যে আমি খেয়াল করলাম যে এটাকে তারা খুব একটা বড় ইস্যু হিসেবে দেখছে না, মানে মনে হচ্ছে আচ্ছা মানে এটা খুব গুরুত্বপূর্ণ না, কেন জানি এটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু আমি হয়তো নিজে হ্যারেস্ট হচ্ছি না, বাট আমি যখন দেখছি যে আমারই সাথে যুদ্ধ করছে এরকম একটা মেয়ে, সে অনলাইন স্পিয়ারে হ্যারেস্ট হচ্ছে, আমার নিজের খারাপ লাগছিল, আমার নিজের অপমানিত লাগছিল। তো এবং এটা হচ্ছে যে মোটামুটি এক্সপিরিয়েন্স যে মেয়েরা কিভাবে আসলে সাইডেড হয়ে যায়, নানানভাবে হ্যারাসমেন্টের শিকার হইতে থাকে।